One Day Suspense, a audio story book with digital sound effect. এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজকে শুনুন গা ছমছম করা ভৌতিক রহস্যে ভরা একটি গল্প, খিচুড়ি ভূত। হ্যাঁ, দেখুন, বাড়ি ভাড়া দিতে আমার আপত্তি নেই, শুধু একটাই শর্ত, আমার বাড়িতে কখনো খিচুড়ি রান্না করা যাবে না। বাড়িওয়ালা লোকটার কথা শুনে বেজায় অবাক হলো সৌগত। বাড়ি ভাড়া নিতে গিয়ে এর আগেও অদ্ভুত সব শর্তের কথা শুনলেও এটা একদমই নতুন। কারণ জানতে চাইলে বাড়িওয়ালা হরিহরবাবু সরাসরি বললেন, অত শত বলা যাবে না, এই শর্ত মানতে না পারলে বাড়ি আমি ভাড়া দেব না। সৌগত তখন মরিয়া হয়েই বলল, আরে না না, এমনি জিজ্ঞাসা করছিলাম, আপনার শর্ত মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আসলে বাড়িটা সৌগতর খুবই পছন্দ হয়েছিল। শহরের শেষ প্রান্তে নিরিবিলি পরিবেশে বাড়িখানা। বাড়ির সামনে লোহার গেটের উপরটা ছেয়ে আছে বাগান বিলাস গাছে। সেই গেট পেরিয়ে বাঁধানো পথ দিয়ে 10 পা হেঁটে গেলেই আধা পাকা ভবন। বাড়ির পিছনে অনেকখানি জায়গা জুড়ে আম, জাম, পেয়ারা আর লিচুর বাগান। সব মিলিয়ে কেমন একটা শান্তি শান্তি ভাব যেন ঘিরে আছে পুরো বাড়িটাকে। এতদিন বাড়িওয়ালা হরিহরবাবু নিজেই থাকতেন এখানে। এখন বয়স হয়ে যাওয়ায় ছেলেদের সাথে বড় শহরে গিয়ে থাকবেন বলে স্থির করেছেন, তাই বাড়িটা ভাড়া দিয়ে যাচ্ছেন। সৌগত এই শহরে নতুন বদলি হয়ে এসে থাকার জন্য একটা বাড়ি খুঁজছিল কিছুদিন ধরেই। এক সহকর্মীর কাছ থেকে খবর পেয়ে বাড়িখানা দেখতে এসে ব্যাটে বলে মিলে গেল। কথাবার্তা পাকা করে 1 মাসের ভাড়া অগ্রিম দিয়ে পরের রবিবারই সেই বাড়িতে উঠে এলো সৌগত। হরিহরবাবু বলে গেলেন, প্রতি মাসের ভাড়াটা তার অ্যাকাউন্টে দিয়ে দিলেই হবে, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলে ফোনে জানালেই তিনি লোক পাঠিয়ে সমাধানের ব্যবস্থা করে দেবেন। নতুন বাড়িতে উঠে কিছুদিন বেশ নির্ঝঞ্ঝাটভাবেই কেটে গেল। সৌগত একা মানুষ, বিয়ে থা করেনি। দিনের বেশিরভাগ সময় তার অফিসেই কাটে। তারপর সন্ধ্যায় ক্লাবে গিয়ে আড্ডা দিয়ে তাস খেলে বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। রাতের খাওয়াটাও সে বেশিরভাগ দিন ক্লাবেই সেরে আসে, আর ছুটির দিনগুলো তার কাটে বেলা পর্যন্ত ঘুমিয়ে আর বাড়ির পিছে বাগানে ঘুরে। এই বাগানে ঘুরতে গিয়ে কিন্তু একদিন একটা ব্যাপার ঘটল। বাগানের শেষ দিকে পাঁচিল ঘেঁষে বেড়ে ওঠা ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটা করুণ মিউ মিউ কান্না শুনে কাছে গিয়ে সৌগত দেখল ঝোপের ভিতর একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে। বাচ্চাটার গায়ের রং মিশমিশে কালো। ক্ষুধার জ্বালায় তার বুকের পাঁজর বেরিয়ে গেছে। বিড়ালটা এখানে কিভাবে এলো সেটা ভেবে না পেল বাচ্চাটাকে দেখে মায়া হলো তার। সৌগত নিজেও অনাথ, ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বড় হয়েছে। বিড়াল ছানাটার সাথে খুব সহজেই তাই নিজের মিল খুঁজে পেল সে। সেদিন ছানাটাকে ঝোপের থেকে তুলে নিয়ে এসেছিল সৌগত। সেই থেকে তার সাথেই আছে ছানাটা। একটু বড় হলে সৌগত তার নাম রেখেছে রুক্মিণী। খুব চুপচাপ শান্ত স্বভাবের বিড়াল রুক্মিণী। সারাদিন আপন মনে বাগান জুড়ে খেলা করে, আর সৌগত যখন বাড়িতে থাকে তখন সারাটা সময় তার পায়ে পায়ে ঘুরে বেড়ায়। মাস চারেক পরের এক রবিবার, সেদিন সকাল থেকে বাড়িতেই ছিল সৌগত। বাড়িতে না থেকে উপায়ও নেই। নিম্নচাপের দরুন দিন 2 ধরে টানা বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝোড়ো হাওয়া। ক্লাবের সভ্যরাও এই বৃষ্টিতে যে যার মতো নিজ নিজ বাড়িতে বর্ষা বিলাস করেই দিন কাটাচ্ছে। করার মতো কোনো কাজ ছিল না সৌগতের, তাই সারা দিন ঘরের ভিতর শুয়ে বসে কাটালো সে। তারপর বিরক্ত হয়ে সন্ধ্যাবেলা ঠিক করলো রাতের বেলা নিজেই কিছু একটা রান্না করবে। বাইরে যে আবহাওয়া, তাতে খিচুড়ি ছাড়া অন্য কিছু হলে ঠিক জমবে না। কিন্তু হরিহরবাবু স্পষ্টভাবে মানা করে দিয়েছিলেন
এই ব্যাপারে অনেক ভেবে সৌগত নিজেকে বোঝালো, আরে নিয়ম তো তৈরি হয় ভাঙার জন্য। আর তাছাড়া এমন বৃষ্টির দিনে একটু খিচুড়ি বেগুন ভাজা খাওয়ার জন্য যার মন না কাঁদে, তাকে কি ঠিক বাঙালি বলা যায়? সৌগতর পায়ের কাছে গুটিসুটি হয়ে শুয়েছিল রুক্মিণী। তার দিকে চেয়ে সৌগত জিজ্ঞাসা করলো, কি বলিস, আজ খিচুড়ি হবে নাকি? রুক্মিণী কি বুঝলো কে জানে, সে বলল মিউ। সেটাকেই রুক্মিণীর সম্মতি ধরে নিয়ে, বেশ তাহলে তাই হোক বলে খিচুড়ি রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল সৌগত। রাঁধুনি হিসাবে সৌগতর বেশ সুনাম আছে। ব্যাচেলার মানুষ, তাই মাঝে মধ্যেই নিজের রান্না করে খেতে হয়। সেই করে করে রান্নার হাত তার ভালোই পেকেছে। সন্ধ্যাবেলা অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না, তাই পেঁয়াজ রসুন আদা কেটে চাল ডাল ধুয়ে নিয়ে খিচুড়ি রান্না শুরু করতে করতে রাত 8টা বেজে গেল। হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন আর মশলা কষিয়ে চাল ডাল ছেড়ে নাড়া দিতেই একটা মন ব্যাকুল করা সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। বাইরে তখন ঝমঝমে বৃষ্টি, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। রান্নাঘরের খোলা জানলা দিয়ে ঠান্ডা বাতাস এসে চুলার আগুন নিভিয়ে দিচ্ছিল। তাই সৌগত হাত বাড়িয়ে জানলাটা টেনে দিতে গেল। আর সেই সময় বিদ্যুৎ চমকের আলোতে তার চোখ পড়ল বাইরের বাগানে বুড়ো আম গাছটার নিচে। সাথে সাথেই নিজের জায়গায় স্থির হয়ে গেল সে। একটা কালো ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে গাছটার নিচে। আবার বিদ্যুৎ চমকাতেই কিন্তু সেই ছায়ামূর্তিকে আর দেখা গেল না। সৌগতর মনের ভিতর একটা অস্বস্তি বোধ হতে লাগলো। এই বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই, তার উপরে এমন ঝড় বৃষ্টির রাত। এমন রাতে চোর ডাকাত পড়া অস্বাভাবিক নয়। রান্নাটা চুলায় রেখে পিছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। বারান্দা থেকে বাগানের অনেকটা অংশ দেখা যায়। অন্ধকারের ভিতরে সেদিকে চেয়ে সৌগতর মনে হলো প্রতিটা গাছের নিচে যেন একটা করে ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আর একটু হলেই ভয়ে চিৎকার করতে উঠতে যাচ্ছিল সৌগত। কিন্তু এমন সময় আকাশে বড় করে বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথেই সেই ছায়ামূর্তিগুলো নিমেষে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে নিজের মনেই হেসে উঠল সৌগত। আসলে গাছের নিচে অন্ধকার জমাট হয়ে অমন দেখাচ্ছে, আর তাই তো বিদ্যুৎ চমকালে আবার নেই হয়ে যাচ্ছে। সেটাকেই মানুষ বলে মনে করে অহেতুক ভয় পেয়েছে সে। রান্নাঘরে ফিরে এসে ডিম আর বেগুন ভাজা করতে ব্যস্ত হয়ে পড়ল সৌগত। ভাজা শেষ হতে হতে খিচুড়িও হয়ে গেল। এবারে আয়েশ করে খাবার পালা। কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে খাবার টেবিলে এসে সৌগত খেয়াল করলো রুক্মিণীকে কোথাও দেখা যাচ্ছে না। একা একা খেতে ইচ্ছে হলো না, তাই টেবিল ছেড়ে উঠে রুক্মিণীকে খুঁজতে গেল সে। এরই মধ্যে বাইরের বৃষ্টির বেগ যেন আরও বেড়ে গেছে। ঘরের বন্ধ জানলার বাধা পেয়ে শোঁ শোঁ শব্দ করছে ঝোড়ো বাতাস। রুক্মিণীকে খুঁজে পাওয়া গেল শোবার ঘরে, বিছানার উপর কাঁথার নিচে জড়সড় হয়ে আসছে। সৌগত তাকে ডেকে বলল, আয় রুক্মিণী, খাবার হয়ে গেছে। রুক্মিণী কিন্তু উঠল না, বরং গলার লোম ফুলিয়ে কাঁথার আরও ভিতরে ঢুকে গেল। বিড়ালেরা একটু শীতকাতুরে হয় সেটা সৌগতর জানা ছিল, কিন্তু রুক্মিণীর আজকের আচরণটা কেমন অস্বাভাবিক বলে মনে হলো তার। মনে হলো রুক্মিণী যে জড়সড় হয়ে আছে সেটা ঠিক শীতের কারণে নয়, বরং কেমন একটা ভয়ের ভাব যেন ফুটে উঠেছে তার সবুজাব দুই চোখে। সৌগতর খুব খিদে পেয়েছিল, তাই আরও বার দুয়েক ডাকাটাকি করেও রুক্মিণীর সাড়া না পেয়ে খাবার টেবিলে ফিরে গিয়ে বসে পাত পেরে বসল সে। গরম খিচুড়ি, ডিম আর বেগুন ভাজার সুবাসে ভরে উঠল পুরো ঘরটা। বেগুন ভাজা দিয়ে খানিকটা খিচুড়ি মেখে নিয়ে সবে মাত্র মুখে দিয়েছে সৌগত, এমন সময় আচমকা বিদ্যুৎ চলে গিয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল। এমন অবস্থার জন্য সৌগত আগে থেকেই প্রস্তুত ছিল। এমন ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চলে যাওয়া অস্বাভাবিক নয়, বরং
এতক্ষণ যে বিদ্যুৎ ছিল সেটাই আশ্চর্য। একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটের মোবাইলটা বের করে টর্চ জ্বালালো সৌগত, আর সাথে সাথে চমকে উঠে চেয়ার সহ উল্টে পড়ল। এই কি দেখছে সে? এরা কারা? নিজের চোখে বিশ্বাস হতে চাইল না সৌগত। জনাদশেক কালো লিকলিকে ছায়ামূর্তি ঘিরে দাঁড়িয়েছে টেবিলের চারপাশে। দেখতে মানুষের মতো মনে হলেও তাদের জীর্ণ শরীরের হাড় গোনা যায়। চামড়া ঠেলে বেরিয়ে আছে পাঁজরের হাড়। কারো কারো গায়ের চামড়াও নেই, তার বদলে বেরিয়ে আছে সাদা সাদা হাড়ের শাড়ি। অক্ষিকটরের অতল গভীরতা হতে সেই প্রেত মূর্তিগুলো জ্বলন্ত ক্ষুধার্ত চোখে চেয়ে আছে টেবিলের উপরে রাখা খিচুড়ির হাড়ির দিকে। সৌগতর আতঙ্কিত চোখের সামনেই সেই ছায়ামূর্তিগুলো এক যোগে ঝাঁপিয়ে পড়ল হাড়ির উপরে। তারপর ঘরের ভিতর যে নরক কাণ্ড সৃষ্টি হলো তা বর্ণনার ভাষা জানা নেই সৌগত। হাড়ির সেই যৎ সামান্য খিচুড়ি নিয়ে টানাটানি, হাড়ে হাড়ে কুতুক লাগার খটাখট শব্দ, প্রেতদের চিল চিৎকার কানে তালা লেগে যাওয়ার উপক্রম হলো। হাড়ির খিচুড়ি নিঃশেষ হয়ে যেতেই মূর্তিগুলোর দৃষ্টি পড়ল সৌগতর উপরে। মুখ তেতলে যাওয়া এক মুঠো খিচুড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল সৌগত শরীর জুড়ে। সেই খিচুড়ির লোভে মূর্তিগুলো এবার পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করলো তার দিকে। মূর্তিগুলোর অস্থিসার শরীর আর ধিকে ধিকে চলতে থাকা চোখের দিকে চেয়ে আতঙ্কে দম বন্ধ হয়ে আসতে চাইল তার। এখনই হয়তো ক্ষুধার্ত সেই মূর্তিগুলো এক যোগে ঝাঁপিয়ে পড়বে তার উপর, আর তারপর খুবলে খুবলে খাবে তার দেহটা। ভয়ে চোখ বন্ধ করে শেষ সময়ের জন্য প্রস্তুত হলো অনুভূত। ঠিক এমন সময় একটা কুচকুচে কালো মাংসপিণ্ড যেন অন্ধকারের মধ্যে ছুটে এসে লাফিয়ে পড়ল তার আর প্রেত মূর্তিগুলোর মাঝখানে। আচমকা বাধা পেয়ে থমকে দাঁড়ালো মূর্তিগুলো। ওদিকে প্রচন্ড আক্রোশে গলার লোম খুলে সেই কালো পিণ্ডটা ডেকে উঠল, একদিন যে অসহায় বাচ্চাটাকে ঝোপের ভিতর থেকে কুড়িয়ে এনেছিল সৌগত, আজ সেই এসে আগলে দাঁড়ালো তাকে। রাগে গড় করতে করতে সাদা দাঁত আর নখ বের করে প্রেত মূর্তিগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল রুক্মিণী। রুক্মিণীর রুদ্র মূর্তি দেখে বিকট চিৎকার করে একে একে ভোজ বাজির মতো হাওয়ায় মিলিয়ে গেল সেই মূর্তিগুলো। আর সেই সাথে প্রচণ্ড মানসিক উত্তেজনার অবসান হতেই জ্ঞান হারালো সৌগত। এইভাবে কতক্ষণ পার হয়েছিল তা মনে নেই সৌগত। জ্ঞান ফিরলে সে দেখল বাইরে ঝড় থেমে গেছে, বিদ্যুৎও চলে এসছে, আর রুক্মিণী তখনও একই রকমভাবে দাঁড়িয়ে আছে তার গা ঘেঁষে। বাকি রাতটুকু শেষ হয়ে ভোরের আলো ফুটতেই হরিহরবাবুকে ফোন করে ঘটনাটা জানালো সৌগত। সব শুনে হরিহরবাবু বললেন, আপনি যখন সব জেনেই গেছেন তখন আর লুকিয়ে লাভ নেই। আসল ব্যাপারটা আমরা নিজেরাও ঠিক জানি না, তবে শুনেছি লোকালয় হওয়ার আগে ওখানে একসময় একটা গ্রাম ছিল। অনেক বছর আগে দুর্ভিক্ষের সময় সেই গ্রামের অসংখ্য মানুষ না খেতে পেয়ে মারা যায়। তাদেরই অতৃপ্ত আত্মা এখনো মাঝে মধ্যে ফিরে আসে এই বাড়িতে। আর কোনো এক অদ্ভুত কারণে এই ব্যাপারটা হয় শুধুমাত্র খিচুড়ি রান্না করলেই। তাই বাড়ি ভাড়া দেওয়ার আগে আপনাকে খিচুড়ি রান্না না করার শর্ত দিয়েছিলাম। আপনি সেটা মানলে এই বিপদ হতো না। যাই হোক, আপনি বাড়ি ছেড়ে দিতে চাইলে আমাকে বলবেন। আচ্ছা বলে ফোনটা রেখে দিল সৌগত। তবে মনে মনে সে ঠিক করলো বাড়ি না ছেড়ে তার চেয়ে বড় এক হাঁড়ি খিচুড়ি রান্না করে একদিন বাগানে দিয়ে আসবে। তাতে যদি অভুক্ত আত্মাগুলোর শান্তি হয়, আর রুক্মিণী যতদিন সাথে আছে ততদিন ভূতের ভয় তার না পেলেও চলবে। প্রাচীন মিশরীয়রা বিড়ালকে দেবতা জ্ঞানে পুজো দিত। তাদের বিশ্বাস ছিল মৃত জগতের পাহারাদার হলো বিড়াল দেবতা বাস্তেত। সে কথাটা যে একদম ভুল নয়
সেটা তো সৌগত কাল রাতে নিজের চোখেই দেখেছে। রুক্মিণী এতক্ষণ পাশেই বসেছিল। এবার তাকে কোলে তুলে নিয়ে সৌগত জিজ্ঞাসা করলো, কিরে, তুই কি বাস্তিতে চেলা নাকি? রুক্মিণী বলল, ম্যাও। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। হাসতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।